করে তিলজলার আপডেট দেব। আগুনে পদক্ষেপ রাজ্যের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই মালিকের বিরুদ্ধে এফআইআর। তিলজলা অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি গঠন। কাল সকাল 11টার মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ। তিলজলায় চামড়ার কারখানায় আগুন, আর সেই আগুনে মৃত 2 ঘটনাস্থলে যান পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি ঘটনাস্থলে যান পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, এবং যে বিল্ডিংয়ে আগুন লাগে, যে বহুতলে আগুন লাগে, সেই বহুতলে দোতলায় গিয়েও সমস্ত বিষয় সরেজমিনে খতিয়ে দেখেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেক্রেটারি কমিটি করেছে, সকালে 11টায় রিপোর্ট দেবে, এফআইআর হবে, এবং এটাই শেষ ধরে নিয়ে এই ধরনের কাজ করতে দেবো। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই ভারতীয় জনতা পার্টিকে মানুষ দায়িত্ব দিয়েছে, অপরাধীদের লুকানোর জন্য নয়। মমতা ব্যানার্জির সরকার তারা তো এইভাবেই টাকা ঘুষ নিয়ে বিল্ডিং করতে অ্যালাউ করেছে। ফিরহাদ হাকিম মহাশয় জানতেন না তার ডিপার্টমেন্টের পারমিশন ছাড়াই বিল্ডিংটা হয়েছে? তার ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া সুজিত বোস ফায়ার লাইসেন্স নিয়ে ব্যবসা করছে। ঘুষ নিয়ে নিয়ে মানুষকে একদম যতগৃহ তৈরি করে দিয়েছেন আজকে পশ্চিমবঙ্গ। বহুতলের দোতলায় কারখানায় আগুন, আগুনে আটকে পড়ে 5 জন, শ্বাস আটকে মৃত্যু 2 ব্যক্তির, বাকি 3 জন ভর্তি হাসপাতালে। আহতদের দেখতে হাসপাতালেও যান অগ্নিমিত্রা পাল। যে বাড়ির মালিক এবং তার 2 ছেলে, 3 জন পার্টনার, তারা পলাতক। সুতরাং আমি পুলিশকে বলেছি যেভাবেই হোক তাকে খুঁজে বার করুন, অ্যারেস্ট করুন। এখানে কোনো ছুট নেই। যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা সুপারভাইজার, তারা তো কে মানে কাজের লোক, তারা তো কর্মী। আসি অন্যান্য খবরে। শপিং মলের কর্মী থেকে তৃণমূলের নেতা, 3,500-এর চাকরি থেকে কিং সাইজ জীবন। হাওড়া শিবপুরে তৃণমূল নেতা শামীম আহমেদের ভাঙা চোরা বাড়ি, বাড়ির ভিতরে সুড়ঙ্গ, গোপন কুঠুরিতে কোটি টাকার ফার্নিচার। দেখুন। কনস্ট্রাকশন, তোলাবাজি, যার ঘর বাড়ি মানে ডিসপুট আছে, ওর মধ্যে ঢুকে ডিসপুট সরিয়ে নিজে সব পয়সা নিয়ে নিত। সেই তো পুলিশকে জিজ্ঞাসা করছি যে এখন অবধি ও ধরা পড়লো কেন না, এখন অবধি কোথায় আছে? হাওড়া শিবপুরে তৃণমূল নেতা শামীম আহমেদ, এই হলো তার বাড়ি। 3 তলা বাড়ি, দেখতে ভাঙাচোরা। এই বাড়ির ভিতরেই মিলেছে সুড়ঙ্গের হদিশ। আর সুড়ঙ্গ দিয়ে এগোলে একের পর এক চোখ ধাঁধানো ঘর, বিলাসবহুল কোটি টাকার আসবাবে ঠাসা। তিনতলা থেকে দোতলায় নামতেই বড় ঘর। একতলায় নামলে চোখ কপালে উঠে যাবে। বিশাল বেডরুম, চোখ ধাঁধানো ইন্টেরিয়র ডেকোরেশন। ফল সিলিং এ নানা রকমের আলো, ঝাড়বাতি। বেডরুমের দুপাশে 2টি রাজকীয় বিছানা। এমন এক একটি বিছানার বাজার দর কম করে 5 লাখ টাকা। ড্রেসিং টেবিলটা দেখুন, একেবারে হাইফাই, আনুমানিক দাম 1.5 লক্ষ টাকা। একের পর এক ওয়ার্ডরোব, কয়েক লক্ষ টাকা। ওয়ার্ডরোবে থরে থরে সাজানো জামা কাপড়।
বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যাওয়ার জন্য কাঠের দামি দরজা। ড্রয়িং রুমে সিঙ্গল সোফা, এর বাজার মূল্য প্রায় 50,000 টাকা। পাশেই সোফা সেট, সব মিলিয়ে দাম $1,02,000। ড্রয়িং রুমে দোলনা, দাম প্রায় 40,000। প্রায় 1 লাখের ডাইনিং টেবিল, চেয়ার। লাখখানেক দামের অ্যাকোয়ারিয়াম। কোনো দেওয়ালে সলিড কালার, কোথাও ওয়াল পেইন্টিং। ড্রয়িং রুম লাগোয়া মডিউলার কিচেন। মডিউলার কিচেনে 2-3টি ফ্রিজ, এক একটির বাজার মূল্য প্রায় 1.5 লাখ টাকা। কোনো ফ্রিজে ভর্তি ফল, কোনোটায় অন্য খাবার। ইন্টেরিয়ার ডেকোরেশন করা বাথরুম, ভিতরে বসানো $1,02,000 জাকুজি। তৃণমূল নেতা শামীম আহমেদের এত প্রতিপত্তি হলো কিভাবে? 2011 আগে হাওড়ার একটি শপিং মলে কাজ করতেন, মাসে মাইনে পেতেন 3,500 টাকা। সেখান থেকে এমন প্রতিপত্তি। স্থানীয়দের দাবি 2011 সালে রাজ্যে পালাবদল হতেই শামীমের দিন বদলের শুরু। সাল থেকে তৃণমূল নেতাদের সঙ্গে ওঠা বসা। হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অরূপ রায় ঘনিষ্ঠ শামীম আহমেদ। আমার ঘনিষ্ঠ মধ্যহাওড়ার সমস্ত মানুষ, সুতরাং কেউ পার্টিকুলারলি আমার ঘনিষ্ঠ এটা বললে ঠিক নয়। যদি কেউ অন্যায় করে থাকে, আইন যদি হাতে নিয়ে থাকে, পুলিশ উইল টেক ইটস ওন কোর্স, পুলিশ উইল টেক অ্যাকশন। 2011 পর থেকে বেশ কয়েক বছর হাওড়া পুরসভার 36 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রেসিডেন্ট ছিলেন শামীম আহমেদ। 2013 থেকে 2018 পর্যন্ত 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন শামীমের স্ত্রী শামীমা বানো। 2011 সাল থেকে শামীম আহমেদের প্রভাব প্রতিপত্তি বাড়তে থাকে। তোলাবাজি, জমি ফ্ল্যাট দখল করার মতো নানা অভিযোগ শিবপুরের এই তৃণমূল নেতার বিরুদ্ধে। इतना आदमी लोग कमाया, उसका जरिया उसी के चक्कर में हुआ। क्या क्या करते थे ऐसे? बहुत कुछ करते थे, तोलाबाजी, तोड़िंग फोड़िंग सब। सब करते थे। हाँ, कोई कुछ बोलने जाते तो मारते थे उसको। 2011 से डर के जी रहे थे सब कोई, हम नहीं, सब कोई पहुंचाड़ा बता, किसी पूछ लीजिए। তোলাবাজি, খরচা, কারখানা ফারখানা, জবরদস্তি, বিল্ডিং ফিল্ডিং সব ইলিগাল কাজ, সবই ইলিগাল কাজ করে করে টাকা কামাচ্ছে পার্টি পাওয়ার জন্য। কয়েক বছর আগে শিবপুর থানা ভাঙচুর করে গ্রেফতার হন শামীম। 2021 সালের রামনবমীর মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয় তৃণমূল নেতা শামীম আহমেদকে, পরে ছাড়া পেয়ে যান। ভোটের ফল বেরোনোর পরে গত 7ই মে শিবপুরে বোমাবাজি হয়। এই ঘটনায় আঙুল ওঠে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। শামীমকে ধরতে গিয়েই তাঁর বাড়িতে সুড়ঙ্গের হদিশ পায় পুলিশ। সেই সুড়ঙ্গ দিয়ে এগোতেই চক্ষু চড়ক গাছ। এর আগে আমরা জাহাজ বাড়ি দেখেছি, আরো কত কত বাড়ি দেখেছি। এই বাড়ি নতুন কিছু না, অনেকে আপনারা জানেন, অনেকে জানেন না, আরো অনেক তথ্য বেরোবে এবং সবার জন্য একই ব্যবস্থা হবে, আইন। নিউজ 18 বাংলা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসু। টানা জিজ্ঞাসাবাদের পর সোমবার রাতে ইডির জালে প্রাক্তন দমকল মন্ত্রী। ইডির দাবি, দক্ষিণ দমদম পুরসভার বিভিন্ন পদে অন্তত 150 জনকে বেআইনিভাবে নিয়োগ করে কোটি কোটি টাকা কামিয়েছেন সুজিত বসু। 21 মে পর্যন্ত ইডি হেফাজত। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার তৃণমূল নেতা সুজিত বসু। সোমবার 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন দমকল মন্ত্রীকে গ্রেপ্তার করে ইডি। 2022 সালে প্রথম পুরসভা নিয়োগ দুর্নীতি সামনে আসে। 2022 সালে ব্যবসায়ী অয়নশীলের সল্টলেকের বাড়িতে তল্লাশি চালায় ইডি।
সেটা ছিল শিক্ষক নিয়োগ মামলা। ওই মামলায় তল্লাশি অভিযানের সময় ইডি হাতে পায় পুরো নিয়োগ দুর্নীতির নথি। উঠে আসে সুজিত বসুর নাম। দীর্ঘদিন ধরে ইডি স্ক্যানারে ছিলেন সুজিত বসু। দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ, কারো ক্ষেত্রে টাকা, কারো ক্ষেত্রে জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ। ভোটের আগে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় 4 বার নোটিশ পেয়েও হাজিরা দেননি সুজিত বসু। ভোট শেষের পর 1 মে হাইকোর্টের নির্দেশে ইডি দপ্তরে হাজিরা দেন। প্রায় 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর সোমবার 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে গ্রেপ্তার করে ইডি। মঙ্গলবার আদালতে তোলা হয় সুজিত বসুকে। তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইডির। 2014 সাল থেকে অয়নশীলের সংস্থা এবিএস ইনফো জোনের মাধ্যমে বিভিন্ন পুরসভায় বেআইনি নিয়োগ হয়েছে। সুজিত বসুর বিরুদ্ধে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ ইডির। পুরসভার বিভিন্ন পদে অন্তত 150 জনকে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ। ইডির অভিযোগ, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত সুজিত বসু। এর ডিজিটাল প্রমাণ মিলেছে। চাকরির বিনিময়ে মোটা টাকা নিয়ে সেই টাকা দিয়ে ফ্ল্যাট কেনা হয়েছে। সুজিত বসুর একাধিক ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা মিলেছে। প্রায় 17 কোটি টাকা তিনি তার ছেলে মেয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। শ্রীভূমিতে একটি প্রজেক্টের জন্য 3টি ফ্লোর নিলেও টাকা না দেওয়ার অভিযোগ। বিধাননগরের প্রাক্তন বিধায়কের ছেলের রেস্তোরাঁয় জমা পড়েছে প্রায় 6 কোটি টাকা। সুজিত বসুর ছেলের আরেকটি রেস্তোরাঁ রয়েছে। লকডাউনের সময় সেই চাইনিজ রেস্তোরাঁয় 1 কোটি 11 লক্ষ টাকার ব্যবসা দেখানো হয়েছে। এখানেই সন্দেহ হয় কেন্দ্রীয় এজেন্সির। লকডাউনের সময় বন্ধ ছিল রেস্তোরাঁ, সে সময় প্রাক্তন মন্ত্রীর ছেলের রেস্তোরাঁয় কিভাবে কোটি কোটির ব্যবসা? এ নিয়ে বৈধ কোনো নথি পাওয়া যায়নি বলেই আদালতে দাবি করেছে ইডি। পলিটিক্যাল অ্যারেস্ট, এটাই পরিবর্তন যেটা চেয়েছিল, সেই পরিবর্তনের জন্য প্রথম শুরু হলো পলিটিক্যাল অ্যারেস্ট। তার বিরুদ্ধে যদি কিছু থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই সেটা আগেই বলতো। তাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল, অ্যারেস্ট করলো। এটা পলিটিক্যাল অ্যারেস্ট। কোর্টের দিকেই ন্যায় বিচারের জন্য আমরা তাকিয়ে আছি। কোনো ব্যক্তি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। পুরো দুর্নীতি হয়েছে 15 বছর ধরে, সেই ত্রিফলা থেকে আরম্ভ করে। তা তদন্ত হবে। মানুষের এটা অধিকার আছে, তাদের টাকা যারা চুরি করেছে তাদেরকে শাস্তি দেওয়ার অধিকার আছে। সরকার এসছে, সরকারের দায়িত্ব দুর্নীতিবাজদেরকে আইনের সামনে নিয়ে আসা। প্রশাসন সেই কাজটা করবে, আইন তাদেরকে সাজা দেবে। নিউজ 18 বাংলা। আরজি করে তদন্তে এবার বিচার বিভাগীয় কমিশন তৈরির পথে বাংলার প্রথম বিজেপি সরকার। আর এই ইঙ্গিত আগেই দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আরজিকর হয়ে যত মা বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল আরজি করের ঘটনা। কলকাতার প্রথম সারির এই সরকারি হাসপাতালে নৃশংসভাবে খুন ও ধর্ষণ করা হয় এক চিকিৎসককে। সেই ঘটনা তদন্তে এবার বিচার বিভাগীয় কমিশন তৈরির পথে বাংলার প্রথম বিজেপি সরকার। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। শুনানির শুরুতেই বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়ে দেন তাঁর ডিভিশন বেঞ্চ এই মামলা ছেড়ে দিচ্ছে। বিচারপতি বলেন, রাজ্য সরকার সম্ভবত একটি জুডিশিয়াল কমিশন গড়ছে। গত শুক্রবার রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন অমিত শাহ। নিউ টাউন কনভেনশন সেন্টারে সেই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, শুধু আরজিকর নয়, সন্দেশখালীর বিচার দিতেও বিচার বিভাগীয় কমিশন গড়া হবে। সন্দেশখালী থেকে আরজিকর হয়ে যত মা বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টিকে আরও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। সেক্ষেত্রে আরজিকর সহ নারী নির্যাতনের বিষয়ে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। তৃণমূল জমানার শেষ 5 বছরে যে কটি ইস্যুকে কেন্দ্র করে জনরোষ তৈরি হয়েছিল তার মধ্যে অন্যতম আরজিকর। 9 অগস্ট 2024 আরজিকর হাসপাতালে সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়।
তদন্তে নেমে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। 13ই আগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই। কেন্দ্রীয় সংস্থার তদন্তেও মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নামই উঠে আসে। 2025 সালে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দেয় শিয়ালদা আদালত। যদিও এই রায়ে সন্তুষ্ট হতে পারেননি নির্যাতিতার মা বাবা, তাঁরা ফের আদালতের দ্বারস্থ হন। আইনি এই লড়াই এখনো চলছে। এমনই পরিস্থিতিতে এবার আরজিকর মামলায় বিচার বিভাগীয় কমিশন তৈরির পথে শুভেন্দু অধিকারীর সরকার। আরজিকর হয়ে যত মা বোনেদের উপরে কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিউজ 18 বাংলা। মেসি ইভেন্টে বিশৃঙ্খলায় তদন্ত, নতুন করে তদন্তের ইঙ্গিত ক্রীড়ামন্ত্রীর। গত বছর ডিসেম্বরে যুব ভারতীতে মেসি ইভেন্ট, বিপুল টাকায় টিকিট কিনেও বঞ্চিত দর্শকরা। মাঠে অত্যাধিক ভিড়ে মেসি দর্শন থেকে বঞ্চিত, ক্ষোভে যুব ভারতীতে ব্যাপক ভাঙচুর দর্শকদের। বিশৃঙ্খলার দায় নিতে পদত্যাগ তৎকালীন ক্রীড়ামন্ত্রীর। আর ফুটবল তারকার ইভেন্টে বিশৃঙ্খলায় ফের তদন্তের সম্ভাবনা। টিকিটের দাম ফেরানো হবে, এটা একটা সিদ্ধান্তের বিষয় আছে, সেটা আমরা বোর্ড মিটিং করব, তারপরে সিদ্ধান্তের বিষয় আছে। যে সংস্থা যারা টিকিট বিক্রি করেছিল বা যে সংস্থার মাধ্যমে করা হয়েছিল, আমরা বিষয়টিকে একদম তদন্ত একটা আমাদের নিশ্চিতভাবে হবে এবং তার পরবর্তীতেই এই সিদ্ধান্তগুলো জানানো। নিশ্চিতভাবে মেসি কাণ্ডের আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব এবং প্রয়োজন হলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এর পরবর্তী সিদ্ধান্ত কি হবে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জানাবো। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে কথা বলে আমরা আগামী দিনে এমন কোন ধরনের এখানে ম্যাচ করানো হবে এই কলকাতার বুকে, যেটার ফলে হয়তো মেসি কাণ্ডের দুঃখ অনেকটাই মানুষের মন থেকে মুছে। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ রুখতে কি অসম মডেল, তেমনি ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়। भाजपा का मुख्यमंत्री आने के बाद पूरे बंगाल की भूमि से घुसपैठिए को चुन चुन कर निकालेंगे, चुन चुन। राष्ट्रवाद के लिए, देश के हित के लिए जो काम असम में हुआ है, त्रिपुरा में हुआ है, वो काम बंगाल में पूरा करने का काम बीजेपी सरकार करेगा। खास करके घुसपैठिया इलीगल इन्फिल्ट्रेटर्स को लेकर और हमारी बॉर्डर, बांग्लादेश बॉर्डर को सुरक्षित करने के लिए असम ने जो कदम उठाया वो कदम बंगाल में भी उठाना चाहिए। ছাব্বিশের লড়াইয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সব থেকে বড় অস্ত্র ছিল অনুপ্রবেশ ইস্যু। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ প্রত্যেকেই প্রচারে এসে সুর চড়ান, অভিযোগ করেন অবাধ অনুপ্রবেশের কারণেই বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি। ক্ষমতায় এসে সেই অনুপ্রবেশ রোখার কাজে হাত দিয়েছে বাংলার প্রথম বিজেপি সরকার। বাংলাদেশ সীমান্তের সব জায়গায় কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে জমি দেওয়ার প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত হয়েছে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই। মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে অসমে যান বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই বাংলায় অনুপ্রবেশ রুখতে অসম মডেলের কথা বলেন তিনি। राष्ट्रवाद के लिए, देश के हित के लिए जो काम असम में हुआ है, त्रिपुरा में हुआ है, वो काम बंगाल में पूरा करने का काम बीजेपी सरकार करेगा। खास करके घुसपैठिया इलीगल इन्फिल्ट्रेटर्स को लेकर और हमारी बॉर्डर, बांग्लादेश बॉर्डर को सुरक्षित करने के लिए असम ने जो कदम उठाया वो कदम बंगाल में भी उठाना चाहिए। वो काम पहले कैबिनेट से हम लोग शुरू कर दिया। বিজেপি শাসিত অসমে অনুপ্রবেশ রুখতে 3D দাওয়াই হিমন্ত বিশ্ব শর্মার সরকারের। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। ডিটেক্ট অর্থাৎ প্রথমে অনুপ্রবেশকারীদের শনাক্ত করা, তারপর ডিলিট অর্থাৎ ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া, সব শেষে ডিপোর্ট অর্থাৎ দেশ থেকে বের করে দেওয়া, মানে পুশব্যাক। অনুপ্রবেশকারী হস্তান্তরের দীর্ঘ আইনি প্রক্রিয়া, তাই পুশব্যাকের পথে হাঁটে হিমন্তের সরকার। 2026-এ মিডনাইট পুশব্যাক বলে একটি পদ্ধতিও চালু হয়েছে। এক্ষেত্রে অনুপ্রবেশকারীকে সীমান্তের এমন জায়গায় দিয়ে বাংলাদেশে পাঠানো হয় যেখানে সে দেশের কোনো সীমান্তরক্ষী নেই। राष्ट्रवाद के लिए, देश के हित के लिए जो काम
असम में हुआ है, त्रिपुरा में हुआ है, वो काम बंगाल में पूरा करने का काम बीजेपी सरकार करेगा। खास करके घुसपैठिया इलीगल इन्फिल्ट्रेटर्स को लेकर और हमारी बॉर्डर बांग्लादेश बॉर्डर को सुरक्षित करने के लिए आसाम ने जो कदम उठाया वो कदम बंगाल में भी उठाना चाहिए। वो काम पहले कैबिनेट से हम लोग शुरू कर दिया। আপনারা যদি সবাই মনে করেন যে পশ্চিমবঙ্গটা ধর্মশালা, যার যখন ইচ্ছা হবে সে তখন ঢুকে পড়বে, তো এটা তো হতে পারে না। আমাদের অবস্থান স্পষ্ট, ডিটেক্ট, ডিলিট এন্ড রিপোর্ট। নিউজ 18 বাংলা।